যে মার্জিনাল কস্টিং এর মধ্যে একদল লোক হ্যাঁ আছে, ভাইয়া, মনে আছে। অ্যাবজর্পশন কস্টিং এ আরেক দল লোক আছে। দুই দল লোক দুই রকম কথা বলে। কেউ বলে ওভারহেডটাকে তোমার কস্টের মধ্যে নিতে প্রোডাক্ট বানানোর সময়, প্রোডাক্টের কস্টিং করার সময়। আবার আরেক দল লোক বলে যে না, প্রোডাক্ট কস্টিং করার সময় ওভারহেড কস্টটা নেওয়া যাবে না। ঠিক আছে? তো এখন কথা হইলো এখানে তাহলে আমরা কি করব? তাহলে বইটা দিছিলাম পড়ার জন্য, পড়ছিলা তোমরা? না হ্যাঁ, ভাইয়া, পড়িনি, কেন পড়ো নাই? ভুলে গেছি। The difference between two in the way in which overheads are treated. দুইটা কস্টিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ওভারহেডটা কিভাবে ট্রিট করা হয়। অ্যাবজর্পশন কস্টিং এ ওভারহেডটা পার ইউনিট বের করে ইউনিটের কস্টের সাথে অ্যাড করা হয়, আর মার্জিনাল কস্টিং এ যা সিম্পল পার ইউনিট কস্ট বের করে ওভারহেডটা অ্যাড করা হয় না। Okay, in absorption costing, overhead, both fixed and variables are included in the cost of production and the value of inventory. আর marginal costing এ কি হয়? Only marginal costing এ কি হয়? In marginal costing, only the variables are included in the inventory. The fixed overheads are written off against production in the year of production and not incorporated in the closing inventory. তার মানে ক্লোজিং ইনভেন্টরির মধ্যে যে কস্টিংটা নেওয়া হয় সেই কস্টের মধ্যে অ্যাড করা হয় না। জাস্ট সিম্পলি ডিফারেন্স হচ্ছে এই দুইটা। কথা বোঝা গেল? ডিফারেন্সটা ভাইয়া, দুটোতে তো ওভারহেড পড়তেছে না। একটাতে পড়তেছে, একটাতে পড়তেছে না। একটাতে ভ্যারিয়েবল ওভারহেড, যেটা ভ্যারিয়েবল ওভারহেডটা দুইটাতেই পড়তেছে, ঠিক আছে? বাট ফিক্সড ওভারহেড যেটা, ওই ফিক্সড ওভারহেডটা অ্যাবজর্পশনে পড়তেছে বাট মার্জিনালে পড়তেছে না। কথা ক্লিয়ার নাকি আগে দেখো? আবার একটু রিপিট করেন তো। ফিক্সডটা মার্জিনালে পড়তেছে, এটা তো পয়েন্ট লিখতে হবে আমার। তাহলে দেখি। অ্যাবজর্পশনে অ্যাবজর্পশন কস্টিং এ প্রোডাক্ট কস্টে কি কি আসতেছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, ভ্যারিয়েবল ওভারহেডস, ফিক্সড ওভারহেডস। আর মার্জিনাল কস্টিং এ কি হচ্ছে? এই সবই থাকতেছে কোনটা বাদে? সবই থাকতেছে খালি এই ফিক্সড ওভারহেডটা বাদে। সো আমাদের মেইন ঝামেলাটাই হচ্ছে এই ফিক্সড ওভারহেড। অ্যাবজর্পশন কস্টিং এ এটা আছে, মার্জিনাল কস্টিং এ এটা নাই। কথা বোঝা গেছে? তাহলে তাহলে স্যার মার্জিনাল কস্টিং এটা না থাকলে এটা লস হয় না? না, লস হয় না তো, ওইটা তারা ওই বছরেই টোটাল এক্সপেন্সে মাইনাস করে দেয়। ঠিক আছে? দুইজনের কাহিনী বললাম না, একজন বলে যে ফিক্স কস্ট, যে ইয়ারের কস্ট সেই ইয়ারেই চার্জ করবা। আরেকজন বলে যে না, ফিক্স কোর্সের যতটুক পোর্শন মানে তোমার প্রোডাক্ট বানানোর জন্য খরচ হয়েছে, তুমি ওইটাকে অতটুক পোর্শন ওই প্রোডাক্ট কস্টের সাথে অ্যাড করবা। বাট দেখা যায় প্রোডাক্ট কস্টের সাথে অ্যাড করলে লাস্টের দিকে যে ক্লোজিং স্টকটা থাকে, ওই ক্লোজিং স্টক তো কারেন্ট ইয়ার থেকে নেক্সট ইয়ারে চলে যায় ওপেনিং স্টক হিসাবে, তাই না? ওপেনিং স্টক হিসাবে চলে যায়। তাহলে এই ক্লোজিং স্টকের ভিতরে অ্যাবজর্পশন কস্টিং এ যে তুমি একটা ফিক্সড কস্টের পোরশন তুমি এটার ভিতরে ঢুকাই দিছিলা, এটা এই বছর থেকে ক্যারি হয়ে পরের ইয়ারে চলে যায় না? এটাই কেউ মানতে পারে না, কেউ কেউ, যে না এটা যাইতে পারবে না। তোমার এটা এই বছরের রেন্ট এই বছরের এক্সপেন্সের থেকে অ্যাড করে মাইনাস করে দাও। কথাটা বুঝাইতে পারছি? ক্লিয়ার?
আচ্ছা ভাই, আমরা তো শিখলাম যে মার্জিনালে তো জাস্ট ওভারহেডটা ধরা হয় আর অ্যাবজর্পশনে ধরা হয় না, এটা না ফার্স্ট শিখছিলাম? আমি কি এটাই বলছিলাম? না মানে দেখো তো এতটুকু জাস্ট লাস্ট খালি ক্লাসে যা মনে ছিল। শিখছিলাম এটা তো এখানে লেখা আছে, তুমি একটু পড়ে দেখো তো আমি কি এই কথাটা লিখছিলাম। এই যে না, অ্যাবজর্পশন এটা, অ্যাবজর্পশনে ওভারহেড আছে মার্জিনাল আর এটা। ইসাতে ডিরেক্ট, তা আমি পড়াইছি মার্জিনাল লাস্ট ক্লাসে ডিরেক্ট। এটা, তুমি একদম টোটালি উল্টা জিনিসটা আমারে বলতেছো যে আমি বলছি। ও তাহলে আমি কনফিউজ হয়ে গেছি। ঠিক আছে, তুমি পুরো উল্টা জিনিসটা বলতেছো যে আমি বলছি। আচ্ছা, তাহলে অ্যাবজর্পশন আর মার্জিনালের ডিফারেন্সটা বোঝা গেছে কি? আচ্ছা, এবার আসি হ্যাঁ অ্যাবজর্পশন কস্টিং এর আরেকটা নাম হচ্ছে ফুল কস্টিং। ফুল কস্টিং কেন বলা হয়? কারণ সব কস্ট এটাতে অ্যাড করা হয়, এই জন্য অ্যাবজর্পশন কস্টিং কে অনেক সময় ফুল কস্টিং ও বলে। কথা বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, ভাই। এবার চলো আমরা একটু ওয়ার্ক এক্সাম্পলটা দেখি। ওয়ার্ক এক্সাম্পলে দেখো দিছে, this example of a manufacturing firm which produces and sells party bags. Each unit of party bags require 7 unit of raw material, $7, $4 direct labor, $3 ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেডস, আর $2 হচ্ছে ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স। সো এগুলা হচ্ছে কি সব কিন্তু ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল গুলাকে কিন্তু আমরা অ্যাবজর্পশন বলো মার্জিনাল বলো সবকিছুতেই অ্যাড করি। কথা বোঝা গেল? আচ্ছা, এখন বলছে অ্যাডিশনাল কস্ট কিছু আছে ইনকার ডিউরিং দি ইয়ার। কি? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই যে 90,000, ফিক্সড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এই যে 20,000, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এই যে 50,000। কথা বোঝা গেল? and the firm makes and sells 20,000 units per year and the management expects to make a profit of 50% on the cost. এখন খেয়াল করে দেখো, ফিক্সড ওভারহেড আমি করতেছি, চার্জ করতেছি কত, টোটাল আমার কত 90,000। আমি ওই ইয়ারে ইউনিট প্রডিউস করছি কত 20,000 না? কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ এখন পার ইউনিট তাইলে কস্ট কত করে পড়তেছে? 90,000 এর 20,000 দিয়ে ডিভাইড দাও, তাইলেই পাওয়া যাবে না পার ইউনিট কত পাচ্ছি। কত দেখো তো, 4.5। তার মানে কি ফ্যাক্টরি ফিক্সড ওভারহেডে আমি 4.5 পার ইউনিট টাকা খরচ হচ্ছে। আচ্ছা, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে কি হচ্ছে? ডিভাইড বাই 20 করলে 1 পার ইউনিট। কথা বোঝা গেল? আর অ্যাডমিনে তাহলে কত যাচ্ছে? 2.5 পার ইউনিট। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার তাহলে চলো, এখন আমাদেরকে কি জিজ্ঞেস করছে? বলছে কম্পেয়ার দ্য টু ফলোইং সিনারিও। চলো কম্পেয়ার করি। সিনারিও এ তে বলছে দ্য ফার্ম ইজ এবল। আচ্ছা, সিনারিও এ কি ছিল আমরা তো সেটাই পড়ি নাই। সিনারিওটা কই বলা আছে দেখো তো। ও আচ্ছা, না ওরাই ধরছে সিনারিও এ। ওকে ফাইন, দেখো সিনারিও এ তে কি বলছে, ফার্ম এ is able to set its own selling price because it is a monopoly and sole supplier of the position. ঠিক আছে, monopoly position, and the demand for its product is inelastic, that is the demand does not affect, not does not fall if the price rises। তার মানে প্রাইস যদি বাড়াও তাহলে তুমি ডিমান্ড কমবে না। এখন খেয়াল করে দেখো যে তোমার এখানে তোমার টোটাল কস্ট কত আসে। ঠিক আছে, সিনারিও এ তে বলছে ফার্ম ইজ এবল টু সেট ইটস ওন প্রাইস, মানে ফার্ম তার নিজের প্রাইস সেট করতে পারবে, আর ও মনোপলি কাজ করতেছে, তার মানে মার্কেটে ও একাই মাত্র। আর ও যদি প্রাইস বাড়ায়ও ডিমান্ড তোমার কমবে না। আর সিনারিও বি তে বলতেছে, something has got to
করাইছেন। এই যে শুরু করলাম মাত্র। সিনারিও বি তে দেখো, the firm has several competitors. ফার্মের কি কম্পিটিটর আছে and must take note of the market price of its product. তো এখন this is set at 30, তার মানে মার্কেট প্রাইস কত এখন কারেন্টলি 30। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ভাইয়া। খেয়াল করে দেখো, এখন যদি আমরা অ্যাবজর্পশন কস্টিং মাথায় নেই, অ্যাবজর্পশন কস্টিং যদি মাথায় নেই মানে ফুল কস্ট যদি নেই, তাহলে আমরা কি কি নিব দেখো, ম্যাটেরিয়াল নিব, ডাইরেক্ট লেবার নিব, ভ্যারিয়েবল ওভারহেড নিব, সেলিং এক্সপেন্স নিব, এই যে ফিক্সড ওভারহেডের যে আমরা পার ইউনিট বের করছিলাম এটা নিলাম, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের পার ইউনিট বের করছিলাম এটা নিলাম, আর অ্যাডমিনিস্ট্রেশনের পার ইউনিট বের করছিলাম এটা নিলাম। কথা বোঝা গেছে? স্যার তাহলে হ্যাঁ বলো। ওই যে মানে ফিক্সড কস্ট যে ওভারহেড এটা তো শুধু অ্যাডমিনিস্ট্রেশনে নিব, মানে মার্জিনালে তো নিব না, তাই না? না না, আমি ফুল কস্টটা আগে বের করার চেষ্টা করতেছি, ফুল কস্টটা কত হবে সেটা আগে বের করি। কারণ আমি যখন প্রাইস সেট করব, প্রাইস সেটিং তো আমার ফুল কস্টই ধরতে হবে, যে আমার কস্টিং কত হয়েছে সেটা আমার কনসিডার করতে হবে না? তাহলে আমার টোটাল ওভারহেড সহ খরচ পড়লো কত একটা জিনিস বানাইতে? 24 টাকা। কথা কি বুঝাইতে পারছি? এখন আমার বলছে ওরা রিকোয়ার্ড প্রফিট কি, কস্টের 50% আমি প্রফিট করব। তাহলে কস্ট হচ্ছে 24 টাকা, 24 টাকার 50% কত আসে? 12 টাকা। তাহলে আমি প্রফিট সহ তাহলে আমার প্রাইসটা সেট করার আমার ইচ্ছা কত? 36। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। আমার প্রাইস সেট করার ইচ্ছা হচ্ছে 36। এখন কন্ডিশনে চলি আমরা। সিনারিও এ তে কি? সিনারিও এ তে হচ্ছে আমি প্রাইস সেট করি, আমার উপরে কেউ নাই, মার্কেটে আমি একলাই বিক্রি করি, আমার সাথে কেউ কম্পিট করে পারে না। সো আমি কি 36 প্রাইস রাখতে পারবো নাকি পারবো না? তুমি কি মনে করো? অবভিয়াসলি পারবো, কারণ আমি একমাত্র সেলার, আর আমি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল সেলার। ক্লিয়ার? ও আরো বেশিও পারবে। আরো বেশি চাইলে পারবো, বাট আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমি পারতেছি, আমি তো ওইটাতেই খুশি, তাই তো? তাই না? আচ্ছা এবার চলো আমি আরেকটা জিনিস দেখি, সেটা কি? সেকেন্ডটাতে ছিল মার্কেট প্রাইস, এখন সিনারিও বি সিনারিওতে কি আমার অনেক কম্পিটিটর আছে, আই এম নট দ্য ওনলি প্লেয়ার ইন দ্য মার্কেট। ওকে, আর মার্কেটে অলরেডি একটা এস্টাবলিশ প্রাইস আছে, সেই প্রাইসটা কত? 30। কথা কি বুঝাইতে পারছি? 30। এখন আমার তো ইচ্ছা সেটা করার কত, আমার ইচ্ছা 36 করার, বাট আমি কি 30 টাকায় সেল কর, মানে আমি কি 36 এ পারবো কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী? কি মানে কম্পিটিশনের মার্কেটে? না কম্পিটিটিভ মার্কেটে কি আমি 36 টাকায় বিক্রি করতে পারবো? না, তাহলে পারবো না। তাহলে তো পারবো না। তাহলে আমার কততে করতে হবে? 30। at least equal to 30 or less than 30। কথা বুঝাইতে পারছি? কথা বুঝা গেছে? বুঝতে পারছি। ওকে, সিনারিওটা বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা এখানে ওরা কি বলছে দেখো। Using this figure, you can see that under scenario A, the firm can set a price 36 to give the required profit of 12. But under scenario B, the profit obtained can be only be market price minus তোমার টোটাল যা খরচ আসছিল 24 টাকা, মাত্র তুমি 6 টাকা প্রফিট করতে পারবা ম্যাক্সিমাম, এর বেশি পারবা না। তুমি যদি এর বেশি করতে যাও তাহলে তোমার ডিমান্ড কমতে থাকবে, কারণ সবাই অন্যদের কাছ থেকে কম দামে কিনবে, তোমার কাছ থেকে কিনবে না। কথাটা ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা তাহলে চলো এবার বলছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা খেয়াল করো তো অ্যাডভান্টেজেস কি, অ্যাবজর্পশন কস্টিং এর অ্যাডভান্টেজেস কি? aims to ensure that all overhead are covered by the revenue received। তার মানে সব ওভারহেড তোমার রেভিনিউ এর থ্রুতে কভার করা হয়ে গেছে। মানে
তুমি যদি অ্যাবজর্পশন কস্টিং এ প্রাইস সেট করো তাইলে আর তোমার কোনো টেনশন নাই। অ্যাবজর্পশন কস্টিং এ প্রাইস সেট করা মানেই হচ্ছে এই মানে এই প্রাইসের ভিতরে তোমার যত কিছু খরচ হয়েছে সব খরচ এটার ভিতরে আছে। বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, a good base for cost plus pricing. কস্ট প্লাস প্রাইসিং মানে কি? কস্ট প্লাস একটা প্রফিট দিয়ে যে তুমি প্রাইস সেট করো সেটাকেই বলে কস্ট প্লাস প্রাইসিং। কথা ক্লিয়ার? বুঝছি। It is a normal method used for inventory valuation for financial account. Normally আমরা absorption costing এ ইউজ করি। মার্জিনাল কিন্তু আমাদের কস্টিং অথবা ম্যানেজমেন্ট ডিসিশনের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? মার্জিনাল কস্টিং কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনভেন্টরির ভ্যালু বের করার জন্য ইউজ করা হয় না। কথাটা ক্লিয়ার? হ্যাঁ। The value of inventory in accordance with the International Accounting Standard IAS 2. তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 2 ও তোমাকে এভাবেই করতে বলে অ্যাবজর্পশন কস্টিং। কথা ক্লিয়ার? হ্যাঁ। Complies with the accrual concept with revenues earned matched to the cost of the particular period. মানে রেভিনিউ আর্ন যে ইয়ারে হবে সেই ইয়ারে ওই এক্সপেন্সটা পাঠাবে, তার কথা হইছে এইটা। তার মানে কি তুমি কস্টটা যে ট্রান্সফার করে দিচ্ছ এটা কি তোমার অ্যাকচুয়াল কনসেপ্ট কমপ্লাই করতেছে না? কারণ যেই প্রোডাক্টটা তোমার ওই বছরে বিক্রি করতে পারতেছো না ওই প্রোডাক্টের কস্ট কি ওই বছরে চার্জ করার কোনো মানে আছে? অ্যাকচুয়াল কনসেপ্ট কি এটাকে তোমার মানে অ্যাকসেপ্ট করে নাকি ডিনাই করে? ডিনাই। এটা ডেফিনেটলি ডিনাই করে। তো তুমি যদি অ্যাবজর্পশন কস্টিং ফলো করো, হ্যাঁ তোমার অ্যাবজর্পশন কস্টিং এ তুমি বললা ফিক্সড ওভারহেড আছে, হ্যাঁ এখন যদি দেখো তোমার ওই বছরে বিক্রি হয়নি তাহলে কি হবে? ওইটা পরের বছরে চলে যাবে, ক্লোজিং স্টক হিসাবে পড়ে থাকবে, পরে নেক্সট ইয়ারে কন্টিনিউ হয়ে যাবে। তার মানে কস্টটা কি ট্রান্সফার হয়ে গেল না পরের বছর? কিন্তু ফিক্সড ওভারহেড যে রয়ে গেছে যে ওইটাই তো, ওইটা কোথায় রয়ে গেছে? ওইটা প্রোডাক্টের কস্টের ভিতর রয়ে গেছে না? ওই প্রোডাক্ট তোমার কস্ট অফ সেলস এ কখন চার্জ হবে? যখন তুমি সেল করবা তখনই তো এটা কস্ট অফ সেলস এ চার্জ হবে। যদি সেল না করতে পারো সেটা তো ক্লোজিং স্টক হিসাবে পড়ে যাবে, কস্ট অফ সেলস থেকে মাইনাস হয়ে যাবে, সেটা নেক্সট ইয়ারে ওপেনিং স্টক হিসাবে গিয়ে পরের বছরের কস্ট অফ সেলস এর ভিতরে ঢুকবে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস কি কি? হ্যাঁ বলো। ভাই 3 নাম্বারটা আরেকবার একটু বলুন তো। 3 নাম্বার মানে হচ্ছে যে নরমাল মেথড অফ, মানে 3 নাম্বারটা হচ্ছে বলছে যে নরমালি যে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টসে ইনভেন্টরি বসাই না, ইনভেন্টরি ভ্যালু এত, ক্লোজিং স্টক বসাও না, ওই যে ক্লোজিং স্টকের যে ভ্যালুটা হয় ওইটা ইউজুয়ালি অ্যাবজর্পশন কস্টিং এ যে প্রাইসটা আসে ওই প্রাইসটাই বসানো হয়, মার্জিনালেরটা বসানো হয় না। কারণ IAS 2 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর ইনভেন্টরি তোমাকে অ্যাবজর্পশনের কস্টিং এর কস্টটাই বসাইতে বলে। ঠিক আছে? আর আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করি কার বেসিসে? IAS আমাদেরকে যেভাবে বলে দেয় আমরা সেভাবেই করি না। আমরা তো আর নিজেদের মতন করে ফর্মুলা বা আমরা নিজেদের মতন করে তো আর জিনিস বানাই না। আমরা কিভাবে করি? IAS আমাদেরকে যেভাবে বানাইতে বলে আমরা সেভাবেই বানাই। ওই যে আমরা নরমালি যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বানাই, হ্যাঁ, প্রফিট এন্ড লসের মধ্যে প্রত্যেকটা আইটেমের জন্য কিন্তু আলাদা আলাদা IAS আছে। কিভাবে মেজারমেন্ট হবে, কিভাবে কস্টটা অ্যালোকেট হবে, কিভাবে কস্টটা ডিটারমাইন হবে, কখন সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টসে দেখাইতে পারবো আর কখন দেখাইতে পারবো না, সবকিছুই IAS তোমাকে বলে দেয়। কথা বোঝা গেল? আইএস এর টাইম টু টাইম আর কি রুলস চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, রুলস চেঞ্জ হয় আপডেট করার জন্য। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস কি কি? ওভারহেডস ক্যান বি ইনঅ্যাকুরেটলি এস্টিমেটেড। এই যে আমি যে তোমার ডাইরেক্ট সিম্পলি এভারেজ বাইর করে ফেললাম, এই যে 4.5 ইউনিট, এটা কি একটা আমার জাস্ট এস্টিমেট না? এটা কি অ্যাকচুয়াল? আমি কি বলতে পারি যে ফিক্সড ওভারহেড প্রত্যেকটা ইউনিটেই 4.5 করেই গেছে? না, এটা তো আমি জাস্ট সিম্পল একটা এভারেজ বের করে ফেলছি। কারণ এই জিনিসটা একটা প্রোডাক্টের জন্য কত টাকা করে খরচ হয়েছে এটা বের করাটা অনেক ডিফিকাল্ট, এটা পসিবল না বাইর করা। এই জন্য এটা একটা এস্টিমেট, এই জন্য এখানে ক্যালকুলেশনটা একটু ইনঅ্যাকুরেট হয়। ঠিক আছে? নেক্সট, আন্ডার অর ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড মে রেজাল্ট
from incorrectly apportioning or only partially absorbing the total overhead cost. তো under or over absorption হইতে পারে, ঠিক আছে? আর আন্ডার অ্যাবজর্পশন আর ওভার অ্যাবজর্পশন জিনিসটা কেন হয় অথবা কিভাবে হয় সেটা আগে একটু বুঝি। ওভারহেড যখন বুঝাইছিলাম তখন মনে হয় আই গেস এটা ইয়ে করছিলাম। হ্যাঁ রাজিকা বলো। হ্যাঁ রেকর্ড তো ফার্স্টের থেকেই করতেছি। ঠিক আছে। আন্ডার আর ওভার অ্যাবজর্পশনটা কি হয় খেয়াল করো তো, প্রসেসটা কি হয় মনে আছে? মনে করো ফার্স্টে আমরা কি করি, আমরা লাস্ট ইয়ারের আমরা সব ওভারহেডস বের করি, ঠিক আছে? ওভারহেডস ওইটা করি কিভাবে ওই যে এএস এ আমরা ওভারহেড কস্টিং করছিলাম মনে আছে? হ্যাঁ ওভারহেড কস্টিং করছিলাম মনে আছে? সো ওই ওভারহেডের আমরা ওভারহেড কস্টিং ইউজ করে আমরা কি একটা রিকোয়ার্ড রেট বের করি না, ওভারহেড রিকভারি রেট, ওএইচআর, যে পার মেশিন আওয়ার অথবা পার লেবার আওয়ার এত করে ওভারহেড আমরা একটা রিকভারি রেট বের করি না? ওই রেটটা আমরা কি কোথায় ইউজ করতাম? যখন আমাদের প্রোডাকশন চলাকালীন আমরা ওই রেটটা ইউজ করতাম, রাইট? কথা বোঝা গেল? হ্যাঁ আচ্ছা খেয়াল করে দেখো, যখন অ্যাকচুয়ালি ওভারহেডটা ইনকার হইতো আমরা একদিকে ওভারহেড অ্যাকাউন্টে একটা রিকভারি রেট দিয়ে এন্টার করাইতাম, ঠিক আছে? এটা কিভাবে করাইতাম? আমাদের ধরো 10 ঘন্টা কাজ হইছে, পার আওয়ার ওভারহেড রিকভারি রেট 2 টাকা, সো আমি 20 টাকা ওভারহেডের মধ্যে অ্যাড করে দিলাম, যে 20 টাকা আমার ওভারহেড ইনকার হইছে। ওকে ক্লিয়ার? এটা তো আমার একটা এস্টিমেট, বাট এই যে যারা 2 ঘন্টা কাজ করছে তাদেরকে রিয়েলিটিতে আমি কিছু পে করছি না? পে করছি তো। তো ওদেরকে যখন পে করছি আমি কিন্তু ক্যাশ বুকে আলাদাভাবে আরেকটা পেমেন্ট একটা সাইট থাকে, ঠিক আছে? পেমেন্ট সাইট থাকে। পেমেন্টটা হচ্ছে কি অ্যাকচুয়ালি what I have paid for overhead, ওকে? আর ওভারহেড যখন চার্জ হয় আমরা জাস্ট রিকভারি রেট দিয়ে মাল্টিপ্লাই করে বুকসে এন্টার করাই, তখন আমরা লিখি কি একটা এস্টিমেটেড ওভারহেড। Overhead is charged. Okay, basically both of these two things are for same purpose, ঠিক আছে? এখন খেয়াল করো এইটা হচ্ছে আমার নিজস্ব এস্টিমেশন লেফট সাইডেরটা, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কত টাকা পে করছি রিয়েলিটিতে ওভারহেডের জন্য। কারণ ওভারহেডটা কিন্তু আমরা প্রোডাকশন শুরু করার আগে এস্টিমেট করি, এটা কি বুঝো? ওভারহেড রিকভারি রেটটা কিন্তু আমরা প্রোডাকশন শুরু করার আগে এস্টিমেট করি, সো দ্যাট আমার একটা আইডিয়া থাকে যে প্রোডাকশনের সময় আমার কি কি ধরনের ওভারহেড লাগতে পারে আর কত টাকার ওভারহেড লাগতে পারে। এটা কিন্তু আমরা একটা এস্টিমেট করার জন্য আমরা একটা রিকভারি রেট সেট করি। কথা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ডিউরিং দি প্রোডাকশন সব ওভারহেড কিন্তু বাকিতে হয় না। তুমি ইলেকট্রিসিটি বিল কি বাকিতে রাখতে পারবা? না। মাসেরটা মাসে কিন্তু তোমারে পে করতে হবে। তুমি যদি পে না করো তাহলে কিন্তু তোমারটা লাইন কেটে দিবে, তোমার প্রোডাকশন বন্ধ। আর যখন তুমি ওভারহেড রিকভারি রেট ক্রিয়েট করো তখন কি তুমি 1 বছরের জন্য চিন্তা করো না? ঠিক আছে? এখন ওই 1 বছরে কিন্তু তুমি একটা এস্টিমেট করতেছো যে আমার এত ওভারহেড চার্জ হবে, বাট ইন দ্য মিন টাইম তোমার কিন্তু কিছু কিছু ওভারহেড অলরেডি পেইড হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল মনে করো মানে তোমার বছর যদি ডিসেম্বরে শেষ হয়, তোমার কিন্তু নভেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত কিন্তু তোমার ইলেকট্রিসিটি বিল অলরেডি পেইড হয়ে যাবে। সো ইলেকট্রিসিটি বিলের পোর্শনটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি